নস্টালজিয়া কাকে বলে তখনই বুঝবেন যখন পাড়ার পুজোর প্যান্ডেলে এই গানটা শুনবেন। না, এটা কলকাতা না, আমরা ছিলাম গ্রাম বাংলায়। বাইকটাও আমার নয়, আরেকজনের রয়্যাল এনফিল্ড। গ্রামের মাটির রাস্তায় বেরিয়েছিলাম দুজনে একটু শুদ্ধ হাওয়া খেতে, মাঠের মাঝখান দিয়ে বাইক নিয়ে একটু ঘুরতে। তবে গল্পটা এই অবধি পৌঁছাতে একটু দেরি আছে, এখনও তো পর্বটাই শুরু করা বাকি আছে। হঠাৎ গ্রামে কেন এসেছি আর কিছুক্ষণের মধ্যেই বুঝতেই পারবেন। আমাদের শিকড় কোথায় সেটা দেখতেই পারবেন। তাই আর বেশি না করে দেরি, গ্রাম থেকে বেরিয়ে গল্পটা শহর কলকাতা থেকে শুরু করি। 12 মাসে 13 পার্বণ কথাটার ছোট থেকে শুধুমাত্র লাভই তুলে এসেছি, কিন্তু সেটা হয় পড়াশোনা থেকে পালানোর জন্য বা স্কুল বা টিউশন থেকে ছুটি পাওয়ার অজুহাতের জন্য। তখন শুধু এইটুকুই দরকার ছিল, খুশি থাকার জন্যে ওইটুকুনি যথেষ্ট ছিল। আজকে সেই 13 পার্বণের মানে পাল্টেছে, বাড়ি থেকে দূরে গিয়ে অর্থটা পরিষ্কার হয়েছে। যে কোনো জায়গাতেই সেলিব্রেশন মানেই সবাই মিলে একসাথে কিছু আনন্দ পাওয়া, সেটা ক্রিসমাসই হোক, ঈদ হোক, দিওয়ালি বা দুর্গাপুজো। নিয়মগুলো আলাদা আলাদা হলেও গোটা পৃথিবীর কাছে এই পার্বণের প্রয়োজন কিন্তু একটাই, গোটা পরিবারের সাথে বছরে একবার হলেও দেখা হওয়া, শারীরিকভাবে দূরে থাকলেও মানসিকভাবে কাছে থাকার ভরসা দেওয়া। তবে বাঙালির তো একটা নয়, 13টা পর্ব। তাই আমরা শরৎ আর হেমন্তকেই বেছে নিই বাড়ি আসার জন্য, যাতে আসল পার্বণটা পেরিয়ে গেলেও আরও কিছুদিন থাকতে পারি। 13টার জায়গায় 2-4টে পার্বণ অ্যাটলিস্ট পরিবারের সাথে কাটাতে পারি। কিন্তু সব কিছু তো আর প্ল্যান অনুযায়ী হয় না, কিছু অঘটন ঘটার থেকে আটকানো যায় না। বাড়ি ফেরার এই কম সময়ের মধ্যে যতটা সম্ভব সবার সাথে কিছু ভালো সময় কাটানো নিয়েই আজকের এই গল্প। ওয়াক অ্যাডভেঞ্চার প্রেজেন্টস বাড়ি ফেরার গল্পের 3য় পর্ব। দুর্গাপুজোর দিনগুলো তো আগের এপিসোডেই দেখলেন, এবার চলুন পুজোর পরের দিনগুলোয় আসি আর বাকি পার্বণগুলো শুরু করি। গল্পটা শুরুই করছি ভাঁড়ের চা দিয়ে। বাড়িতে চা শেষ হয়ে গেছিল, সেই চাটা কিনতেই বেরিয়েছিলাম। একটি ছোট্ট জিনিস কিনতে মলে ঢুকছিলাম, আসলে মশা মারতে কামান ডাকছিলাম। কিন্তু চায়ের জায়গায় কি খুঁজে পেলাম দেখুন। অ্যাভোকাডো ইধার ভি আ গয়া। হ্যাঁ, কিন্তু এটা মানে এটা একদম তুলতুল করছে, মানে ব্রাউন হয়ে গেছে ভেতরটা। আর 119 টাকা এক একটা, মানে $1.4 করে। সেখানে আমরা ওখানে 89 সেন্টসে কিনি। এর দাম তো একটু তো হবে এক্সপোর্টের জন্য, এখানে তো হয় না এটা। হ্যাঁ, চল চা পাতা নিয়ে একটু। ভ্যারাইটি ব্রেড বল। হ্যাঁ, আগে আমরা ব্রেড বলতে শুধু স্লাইস ব্রেডই বুঝতাম, কিন্তু এখানে এখন অনেক কিছুই পাওয়া যায়। সত্যি ভ্যারাইটি বেড়ে গেছে। বার্গার বান। আমেরিকায় দেশের জিনিসপত্র খুঁজে খুঁজে দেখিয়েছি আপনাদের বহুবার। আজকে পরিস্থিতি ঠিক উল্টো, বিদেশি জিনিস দেখছিলাম দেশের মলে। পরিস্থিতি এইভাবেই পাল্টাতে থাকে আর আমরাও তার সাথে অ্যাডজাস্ট হতে থাকি। সেদিন ইচ্ছা করলো বাড়িতে একটু চিকেনের স্টু খাবো। চাইলে ডেকার্সলেনও যাওয়া যেত, কিন্তু যাওয়া আসা করতে যা সময় আর ঝুঁকি নিতে হতো তার থেকে সোজা ছিল বাড়িতে বানিয়ে নেওয়া। ব্যাস, আর কি, কটা সবজি কিনে গেলাম বাড়িতে। সুস্মিতার এটা খুব পছন্দের খাবার, শুনতেই চট করে লেগে পড়লো কাজে। আমি এইটা খুব মিস করি, এই হামান দিস্তাটা ওটা খুব ভারী, নিয়ে যাওয়া মুশকিল। ওখানে পাওয়া যায় কিন্তু কি আবার ওখান থেকে আসার সময় ফিরে আসতে হবে। এই সুবিধে তো আর আমেরিকায় পাওয়া যায় না। বাড়ির পাশে বাজার হাট কল্পনাও করা যায় না, সব কিছু আগের থেকে প্ল্যান করতে হয়। আপনাদেরকে তো দেখিয়েইছি, তাই যতদিন বাড়িতে ছিলাম এই সুবিধের প্রচুর লাভ তুলেছিলাম। খুব কম সময়ের মধ্যেই গোটা ব্যাপারটা রেডি হয়ে গেল। আমরাও পেট ভরে খেলাম আর বাবা মাকেও একটু দিয়ে এলাম।
চলুন এবার ব্রেকফাস্ট করে বেরোলাম বাড়ি থেকে। দুর্গাপুজোর পর একে একে বাকি পার্বণগুলো সারব বলে। প্রথমেই হলো বিজয়া দশমীর পালা। সেটাই শুরু করতে বেরোলাম একটি খুদেকে দিয়ে। এখন যাকে দেখছেন এই মস্তানকে আপনারা আগের বছরেও পুজোর ভিডিওতে দেখেছেন। এটি হলো সুস্মিতার ছোটবেলার বন্ধুর ছেলে। আর আগের পর্বতে যাকে দেখলেন ওর বাবা হলো আমার ছোটবেলার বন্ধু। এই দেখা করার পর্ব আমাদের প্রত্যেক বছরের গল্প। ছোটবেলা থেকে বড়বেলা এই কন্টিনিউয়াস ট্রানজিশনগুলোর এরাই সাক্ষী। সারা বছর সেরমভাবে কথা না হলেও পুজোর এই সময় আমরা একে অপরের সব হিসেব মিটিয়ে দিই। সব গল্প একদিনে সম্ভব না হলেও আসছে বছর আবার হবে বলে কিছু গল্প আবার রেখে দিই। না না, দশমী নয়, সেদিন ছিল দ্বাদশী। কিন্তু বেরোতেই বুঝলাম যে এখন আর বাঙালির পুজো 5 দিনে মানে না। 10টা দিন না পেরোলে আজকাল তাকে দুর্গা পুজো বলে না। ছোট বড় ঠাকুর মিলিয়ে জায়গাটা ছিল পুরো ভর্তি। এই শহরের মানুষের উৎসাহ দেখলে মানতে হবে সত্যি। তবে এত কিছুর মধ্যে আমাদেরই ভালো হলো। গল্পের বিজয়া পর্বটা বিসর্জন দিয়েই শুরু হলো। এই অধ্যায় বয়সে একদম বড় থেকে শুরু করতাম। বড়দের সেরে ছোটদের দিকে এগোতাম। কিন্তু এপিসোডটাই যখন বন্ধু দিয়ে শুরু হলো, বিজয়া পর্বটা ওদের দিয়েই শুরু হোক। এতক্ষণ আপনারা খালি ছোটবেলার বন্ধুদেরকেই দেখলেন। এবার চলুন কলেজের দিকে আসি আর দেখা করে বন্ধুত্বটা এই বছরের মতন আরেকবার ঝালিয়ে নিই। কাউকে ডেকে মলে নিয়ে এলাম, কাউকে টেনে রেস্টুরেন্ট, কারুর বাড়ি আমরা গেলাম, আবার কাউকে জোর করে আমাদের বাড়ি নিয়ে এলাম। এই করেই চলছিল। এই দিনগুলো ঝড়ের মতন বেরোচ্ছিল। তবে এই ঝড়ের মধ্যেও একটি জিনিস নিজের জায়গায় স্থির ছিল। বাকি যাই হয়ে যাক না কেন, কলকাতার ট্রাফিক নিজের গতিতেই আটকে ছিল। ওর জন্য আমি আজকে এখন ঘুরতে পারলাম, আরো আধ ঘন্টা লাগবে। হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম। তুমি তো ব্যাগ রাখতে 40 মিনিট লাগিয়ে দিলা। আরে ওই রাস্তাটা ভাঙা, ওকে অ্যাভয়েড করতে পারলে বাঁচিয়ে। গোস্তে গোস্তে চলে গেল। আমরা শুধু সামনে বাম্পারটা বসেছে, ওর পুরো পাশে একটা লম্বা একটা দাগ হয়ে গেল। ছাড়ুন, এই ট্রাফিকের কথা বলে আর লাভ নেই। এটা পেরিয়েই সবাইকে যেতে হবে, আর ট্রাফিকের রাগটা খাবার দিয়ে পোষাতে হবে। পুজো শেষ হয়ে কিছুদিন হলো, কিন্তু কালী পুজো আসার আগে কিছু মিটিং থেকে যায় যেগুলো পেন্ডিং রয়ে যায়, আর তাদের সাথে না দেখা করলেই নয়। তাই ঠিক করলাম বাকি দেখা পড়াগুলো রেস্টুরেন্ট গিয়েই করব, আর বকতে বকতে সেই পুরনো খাবারগুলোকে পেটে পুরব। চলুন, আজকের দিনটা ফুল প্যাকড, দেখি কেমন কাটে। এরমই কাটে বাড়ি ফেরার গল্পে একটা সাধারণ রোববার। পার্ক স্ট্রিটে চাইনিজ, মোগলাইয়ের পরোটা, কলকাতার বিরিয়ানি, একটা দুটো আইটেম ছাড়া হয়তো আর কিচ্ছু বাকি রাখিনি। বাহ, সুমি হাসি দিয়েছো। এইটা ঠিক আছে, এটা ন্যাচারাল, গুড, এটা ন্যাচারাল। ডল পুতুল লাগছে দেখতে। কেমন আছো উষাদি? মনে হচ্ছে এক যুগ পরে দেখলাম। ভালো করে দেখি ভার্সন 2। মুখের এখন প্রচুর পরিশ্রম হচ্ছিল। খাওয়া দাওয়া আর বকা দুটোই কন্টিনিউয়াস চলছিল। হ্যাঁ, নিজেরটা এখন ইয়ে করে এখন সামারটাতে অ্যাটাক করবে না। এর মধ্যে আবার একটি বন্ধুর জন্মদিন পড়ল। সেখানেও গিয়েও হুজ্জুতি চলল। তবে সেটা শুধু আমরা করিনি, আমাদের সাথে নেক্সট জেনারেশনও ছিল। হুজ্জুতি কেন বললাম সেটা বুঝতেই পারবেন যখন তাদের কেক কাটা সাজেশন শুনতে পাবেন। তোর মাথা দিয়ে বলছি তো, ফুল কমেডিয়ান। আমি একটু সোজা করতে গেলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে জুজ মাছি, বল 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 জুজ মাছি, বল হ্যাপি বার্থডে টু ইউ, একটু জুজ মাছি, হ্যাপি বার্থডে। কি
বিদেশে যখন কাজের বাইরে একা লাগে এই মুহূর্তগুলোই বাঁচাতে আসে। তবে সব কিছুর মাঝখানে সব থেকে ভালো লাগলো তখন সব বন্ধুরা মিলে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হলো যখন। সেই গল্পও করব, কিন্তু সেটা পরে। বড়দের বিজয়টা সারি আগে। এই পর্বের একটাই ডিলাইট, শুধু কটা না, কত রকম মিষ্টি খেলাম সেটাই হাইলাইট। কিন্তু সেটার জন্য প্রচুর খাটতে হবে। কলকাতার নর্থ আর সাউথ প্রচুর ছুটতে হবে। তবে শুধু শহরেই নয়, এরপরেও অনেকেই থাকে না কাছে। হুগলি নদী পেরিয়ে গ্রাম বাংলায় এখনো গল্প বাকি আছে। না না, ভুল বুঝবেন না, এক্ষুনি নদী পেরোচ্ছি না। রাস্তাটা অনেকটা, তাই গ্রামে যেতে আরেকটু দেরি হবে। শহরটা আগে সেরে নি, এখানেও অনেকে আশায় বসে থাকবে। বড় থেকে ছোট সবার লাস্টে আমি, আমার একটু টাইম লাগবে। তবে এই দিন শুধু বিজয়ের প্রণাম ছাড়া আরও একটি কাজ থাকে, বড়দের একটি রিপোর্ট দেওয়া। প্রত্যেকবারের পুজোর মতন গোটা পুজো ধরে কি করলাম, কোথায় গেলাম, পুজো কেমন কাটলো, ইত্যাদি ইত্যাদি। তবে এখন আরও একটা প্রশ্ন বেড়েছে, বিদেশে দুজনে কেমন আছি সেটা এসে জুড়েছে। উত্তর একটাই থাকে, আমরা ভালো আছি। কিন্তু সেটা শুধু একবার বললে চলে না, প্রত্যেকটি বাড়িতে বলে থাকি। মিষ্টির কথা ছেড়েই দিন, ওটা আর সেদিন গুনি না। কিন্তু আমরা এতেও সন্তুষ্ট না, তাই ডিনারের দাবিও ছাড়ি না। আমাদের লিস্টের আরেকটা আইটেম মোগলাই পরোটা। বছরে শুধু একবার এই খাবার খাওয়ার সুযোগ পাই, তাই মিস করার কোনো চান্সই নাই। সব কিছু নিয়ে বেশ মনে হচ্ছিল এইবারের কলকাতার দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। কিন্তু ভালো আর কদিন থাকে, একটি বাজে দিন এলেই গোটা গল্পটা যায় পাল্টে। আমাদের সঙ্গেও তাই হলো। এদিকে বন্ধুদের সাথে অনেক দিন পর বেড়াতে যাওয়ার প্রিপারেশন চলছিল, আর ওইদিকে সুস্মিতার বোন পড়ে গিয়ে আঙুল ভেঙেছিল। তাতেও আমরা হার মানিনি, প্লাস্টার করিয়ে নিয়ে যাব সবাই তাই ভেবেনি। কিন্তু প্ল্যান ক্যান্সেল হলো তখন এমার্জেন্সিতে এক্স-রে করিয়ে বোন ফ্র্যাকচার আর ডিসলোকেশন দেখলাম যখন। ডাক্তার বলল আঙুলের প্লাস্টার হয় না, অপারেশন করে স্ক্রু লাগাতে হবে, তাছাড়া আঙুলের হাড় জোড়া যায় না। ব্যাস, বাকি সব প্ল্যান বন্ধ করে পেশেন্টকে নিয়ে যাওয়া হলো হসপিটালে। এমার্জেন্সি এবং বাকি ব্যবস্থা বেশ ভালো ছিল। নিয়ম অনুযায়ী ভর্তি হওয়ার এবং অপারেশনের ডেট জানা হয়েছিল। কিন্তু এতেও বিপদ কেটেছে বলা যায় না, কারণ অপারেশনের দিন জানতে পারলাম আসবে ঝড় দানা। কিন্তু কি আর করা যাবে, সময় মতন অপারেশন তো করাতেই হবে। তাই ঝড়ের মধ্যেই মনে একটু ভয় নিয়ে বেরোলাম। সেদিন বৃষ্টি কেমন হচ্ছিল আশা করি বুঝতেই পারছেন, রাস্তায় গাড়ি কটা ছিল দেখতেই পারছেন। এরকম বৃষ্টি কলকাতায় আগে কবে হয়েছে মনে পড়ে না। দেখতেই পাচ্ছেন এই দুর্যোগ মাথায় নিয়েই বেরোতে হয়েছে। সাইক্লোন অ্যালার্ট চলছে এখনো। অ্যাকচুয়ালি তাই, মানে রাস্তাঘাটে দোকানপাট সব বন্ধ, সমস্ত কিছু ফাঁকা, কারণ রেড অ্যালার্ট জোনে আছি আমরা। কিন্তু কিছু করার নেই, আজকের দিনেই আমার বোনের অপারেশনটা পড়েছে। তো প্রকৃতির দুর্যোগের সাথে জীবনের এই দুর্যোগগুলো তো থাকেই, সেগুলোকে নিয়েই চলা। তো এখন আমরা যাচ্ছি, সামনে এত বৃষ্টি হচ্ছে, সামনেটা পুরো সাদা হয়ে রয়েছে। ফাইনালি ঝড় বৃষ্টি পেরিয়ে সবাই ইন্ডিভিজুয়াল ছাতা নিয়ে হসপিটাল পৌঁছালাম। সেই দিন গিয়ে বুঝলাম বিপদের সামনে কি বৃষ্টি আর কি ঝড়। এতগুলো মানুষের সামনে সেই দিন প্রকৃতিও হার মেনেছে। আমাদের মতন এতজন ঝড়ঝাপটা পেরিয়েই এসেছে। সেই হিসেবে আমাদের কাছে তাও গাড়ি ছিল। অনেকের থেকে আমাদের যুদ্ধটা অনেকটা সোজা ছিল। যাই হোক, পৌঁছে গেলাম পেশেন্টকে দেখতে। ঢুকেই দেখলাম অপারেশনের আগে ভয়ে তাকে হাসতে। খারাপ সময় এমনি কেটে যায়, যখন বিপদের সময়ও কারোর এরকম হাসি পায়।
কিছুক্ষণের মধ্যে অপারেশনও শুরু হলো, আর তার সাথে আমাদের অপেক্ষাও। ক্যান্টিনে গিয়ে দেখলাম ব্যবস্থা বেশ ভালো। খাওয়া দাওয়া করেই সময়টা কাটলো। অলমোস্ট 2 ঘন্টা পর ফোন এলো যে অপারেশন ভালোভাবে কমপ্লিট হলো। ভিজিটিং আওয়ারে পেশেন্টকে আবার গেলাম দেখতে। দেখে সন্তুষ্ট হওয়া গেল যখন সেখানেও দেখলাম শিল্পাকে হাসতে। তাই আর বেশি দেরি না করে একদিন পরেই যাওয়া হলো। পেশেন্টকে ধরে বেঁধে হুইল চেয়ারে বসিয়ে আনা হলো। সেও হাসতে হাসতে বাড়ি ফিরল, কারণ বাড়িতে একজন ভীষণ চিন্তায় ছিল। শেখার আগে তুই ওকে শান্ত কর, আগে শান্ত কর, আগে শান্ত কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু চাটতে দে ওকে। আমি কোথায় ছিলাম তোমাকে ছেড়ে? কোথায় ছিলাম? আস্তে আস্তে হাতে লেগে যাবে বাবু। তারও শান্তি হলো তখন, চেটে চুটে ঠিকঠাক দেখলো যখন। এটাই হয়, ভালো দিনের মতন খারাপ দিনও পার্মানেন্ট নয়। বাকি সপ্তাহটা এইভাবেই কাটলো। আমাদের পেশেন্টকে নিয়ে কিছুদিন পেরোলো। এর মধ্যে বেড়াতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল হলো ঠিকই, কিন্তু এই কম সময়ের মধ্যেও বিপদে পাশে থাকতে পারলাম, এর থেকে বেশি আর কি চাই নাকি? ফট করে দিয়ে দিও না গো, আমার খুব ব্যথা লাগে। একটু সর বাবা, একটু সর, একটু সর। সব ঝড়ঝাপটা পেরিয়ে আবার নিয়ে এলাম কিছু ভালো দিন ফিরিয়ে। তবে এতদিন আমাদের খালি এদিক ওদিক খেতে দেখলেন, যেখানে যা পেলাম গিলতে দেখলেন। কিন্তু আর চলবে না হেয়ালি, কারণ এবার ছিল দিওয়ালি। যাদের যত্ন এতদিন পেলাম তাদেরকে এবার বাড়িতে নিয়ে এলাম। একটু বাড়িটাকে আবার পুরনো দিনের মতন সাজাবার সুযোগ হলো। ছেড়ে যাওয়ার আগে এই বাড়িটাও আবার কিছু মুহূর্ত ফিরে পেল। আসো দিদুন। এতদিন পর এই জায়গাটা এত লোকজন এলো, ফাঁকা ঘরগুলো আবার একটু আওয়াজ পেল। আগের বছর দিওয়ালিটা একসাথে কাটাতে পারিনি, তাই এই বছর প্রত্যেকটি ইচ্ছে পুষিয়ে নিই। বাজিও কিনলাম, ছোটবেলার মতন বাজি বাজারও গেছিলাম। সেই গল্প তো বলাই হয়নি, ওই চিত্র তো দেখানোই হয়নি। এবার বহু বছর বাদে এখানে এই কালিকাপুরের ছোট করেই করেছে এই বাজি বাজারটাতে এসেছি, যাই দেখি কিছু পুরনো স্মৃতি নতুন করতে, তাজা করতে। চলুন। ফাইনালি মোটামুটি ক বছর পর বাজি কিনলাম আমরা? 5 বছর, 4-5 বছর হবে। 4-5 বছর হবে পর বাজি বাজার থেকে বাজি কিনে বাড়ি ফিরছি। তবে শুধু ফুলঝুরি ছাড়া কোনো বাজি আমার ফাটেনি, একটারও টাকা উসুল হয়নি। একটার পর একটা ধরাচ্ছিলাম আর চোখের সামনে ফলস খেতে দেখছিলাম। এটাও ফিউজ। তোর এখানে প্রচুর ফিউজ ফুটে উঠবে মাসু। অর্ধেক বাজি ফিউজ। তবে পয়সা কি আর শুধু বাজিতে, নাকি বাড়ির লোকেদের হাসিতে? সেই হিসেবে আমরা যা চেয়েছি তাই পেয়েছি। অনেকগুলো স্মৃতি অনেক দিনের জন্য ধরে রেখেছি। এই এতক্ষণে খালি ওইটা ভালো গেল, মানুষটা। কলকাতায় প্রায় সবার সাথেই দেখা হলো। শহরটার থেকে এই কম সময়ের মধ্যে যা চাইলাম তাই পেলাম। কিন্তু এর পরেও আরেকটি পর্ব বাকি রয়ে গেল।
এতগুলো মানুষকে কাছে পেয়েও এখনো কিছু মানুষ দূরে রয়ে গেল। ওরে বাবা, অনেক প্যাকেট হয়ে গেছে তো। দাঁড়া, বাবা কি না বসে কোথায় যাবো? তোর বাবা চল বলেছে। হ্যাঁ, ওই যে মাকে স্কুটিতে না বসিয়ে নিয়ে চালিয়ে যেত। তাই আর বেশি না করে দেরি হুগলি নদী পেরিয়ে গ্রাম বাংলার দিকে বেরিয়ে পড়ি এবং গল্পটা এবার এগিয়ে নিয়ে যাব আমি। তার কারণ একটু পরেই বুঝবেন। হাওড়াটা কাটিয়ে হাইওয়েতে উঠি, রাস্তার ধারে দাঁড়িয়ে একটি চা হাতে নিয়ে বাকিটা বলি। একদম এখন যেই দিকে আমরা যাচ্ছি, মৌসম ছোটবেলায় নিজের বাবা মায়ের শাসন থেকে পালাতে হলেই এদিকে পালানোর চেষ্টায় থাকতো। ছোট থেকে বড় হওয়ার যাত্রায় বছরে একবার না একবার বায়না করে হলেও গ্রামের দিকে আসতো। ওর কাছেই শোনা বড় হওয়ার সাথে সাথে এই জায়গাটির গুরুত্ব ওর কাছে পাল্টাতে থেকেছে। কখনো ভিড় ব্যস্ততা থেকে দূরে গ্রামের পরিবারের সাথে একটু সময় কাটাতে, আবার কখনো শহরের কমপ্লিকেটেড লাইফটাকে আনকমপ্লিকেট করতে। তবে ওর কাছে এটা নস্টালজিয়া হলেও আমার কাছে এটা একটা উপরি উপহার বলতে পারেন। তাই বাড়ি ফেরার সবকটা গল্পের মধ্যে এটি আমার সবচেয়ে প্রিয় পর্ব এবং এই গল্প আমিই বলবো। আমার মা এসে এত ফোনে আমার মা তুমি কেন এত যোগা হয়ে গেছে? কোথায় স্বাস্থ্য ভালো আছে, মোটা হলে কি ভালো? পার্বণটা ছিল ভাইফোঁটার, তাই প্রথমেই ছিল মৌসমের পিসির বাড়ি যাওয়ার পালা। বাবা পিসির কাছে ফোঁটা নেবে আর মৌসম ওর দিদির কাছে। গ্রামের দিকে সাধারণত শ্বশুর বাড়ির লোকজনদের আপনি করে সম্বোধন করে। এদিকে আমি আমার মাকে দেখতাম সবাইকে তুমি করে বলতে, তাই আমিও বিয়ের পর সবাইকে তুমি করেই সম্বোধন করেছি। আমি কিন্তু বুঝতেও পারিনি যে বাকিদের থেকে আমি অন্য কিছু করছি বলে। এই পিসি, যার গোটা জীবনটাই কেটেছে গ্রামের নিয়মের চার দেয়ালের মধ্যে, তিনি আমার এই ব্যতিক্রমী ব্যবহারে ক্ষুণ্ণ হওয়ার জায়গায় উল্টে আমায় জড়িয়ে ধরে খুব আদর করে বলেছিলেন যে উনি ভীষণ খুশি হয়েছেন আমার এই ডাকে। তারপর যতবার পিসির বাড়ি গেছি এই আদরের মাত্রা বেড়েছে বই একটুও কমেনি। আজ কয়েক বছর যাবৎ পিসি আংশিক পক্ষাঘাতে ভুগছেন। তবে পিসিকে দেখলে বোঝা যায় মনের জোর কত বড় সম্বল হতে পারে মানুষের। বেঁচে থাকার ইচ্ছে, ভালোবাসতে পারার ইচ্ছে বোধহয় এমনই হয়। তবে পিসি যেমন মানসিক দৃঢ়তার এক উদাহরণ, আরেকদিকে পিসে মশাই প্রকৃত ভালোবাসা এবং দায়িত্বপরায়ণ জীবনসঙ্গীর এক অভিনব উদাহরণ। এই বয়সে পিসমশায়ের পিসির প্রতি অক্লান্ত সেবা, স্নেহ, ভালোবাসা এ আমার চোখে দেখা এক বিরল চিত্র। তাই পিসি আর পিসেমশাই দুজনেই আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেন। তবে এইবার এসে পরিবারের একটি নতুন সদস্যের সাথেও পরিচয় হয় আমাদের। ইনি আবার সম্পর্কে আমাদের নাতনি হন। সারা দিন এর সাথে খেলে দুলে বাকিদের সাথে গল্প করতে করতে দারুণভাবে দিন কাটছিল। পিসি এটা 4th জেনারেশন দেখছে? হ্যাঁ, থার্ড জেনারেশন। নাতনির ঘরে পুতনি। হ্যাঁ, ঘুম পাচ্ছে। ও তোর কাছেই থাকবে, একটুখানি ঘোর, ও ঘুমিয়ে পড়বে। এইসব জোকারি করলেও ঘুমোবে না মাসু। ওর চোখগুলো কিন্তু ছোট ছোট হয়ে গেছে। চিনাম্যান না? হ্যাঁ, বুড়ো দিদি। এটা ক্যামেরা। এই টাকলু পুতুলটা কার? দুপুরের খাবার খেতে না খেতে এবার বেরোলাম গ্রামের রাস্তায় একটু হাওয়া খেতে। বেরিয়ে পড়লাম মৌসমের ভাইপোর বাইক নিয়ে। ফুরফুরে মেজাজে মাটির বাড়িগুলোকে পাশ কাটিয়ে ক্ষেতের মাঝখান থেকে ঘুরলাম।
এই অভিজ্ঞতা তো আর রোজ রোজ হয় না। শহরে হাজার খুঁজলেও এরকম হাওয়া বাতাস পাওয়া যায় না। হাল ধরে ধরে সাবধান। হ্যাঁ, নালে ডিরেক্ট জলে। হ্যাঁ, শাপলা হয়ে রয়েছে কত। সুস্মিতা গল্পটা বলছিল ঠিকই, কিন্তু এই সময়টায় আমায় আসতেই হলো একটি ছোট্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করতে। ছোটবেলায় এই একই গান শুনতে শুনতে এই রাস্তায় না জানি কতবার সাইকেল নিয়ে ঘুরেছি, কোনো না কোনো পার্বণে বা ছুটিতে। কাকতালীয়ভাবে সেদিনকেও এই গানটাই বাজলো, আর সুস্মিতাকে আমার ছোটবেলার একটি ছোট্ট অংশ দেখাতে পারলাম। এই করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছিল। হ্যাঁ, তাহলে আবার কবে এতে বিদেশ বাড়ি? পরশু দম ফেলার সময় নেই আমাদের। এবার আরেক জায়গায় যাওয়ার পালা। এখান থেকে প্রায় আধ ঘন্টা দূরত্বে মৌসামের নিজেদের গ্রাম। চলুন এবার সেখানে নিয়ে যাই আপনাদের। রাস্তার দুদিকে মাঠ, আশেপাশে হাতে গোনা কটা বাড়ি ছাড়া আর কিছুই নেই। আছে তো শুধু পথে চলা কিছু মানুষ, কেউ সাইকেলে কেউ বাইকে। রাস্তাতেই মৌসাম নিজের জ্যাঠতো দাদা, দিদি আর জামাইবাবুকে দেখতে পেল। বাইক থেকেই একজনকে হাত বাড়িয়ে দাঁড়াবার ইশারা করতে দেখলাম। হ্যাঁ, দেখা হয়ে গেল। আমাদের তো পরশু দিনই চলে যাওয়া। পরশুদিন রাতে বেরিয়ে যাওয়া। গ্রামের দিকে যেতে যেতে এই রাস্তায় মানুষগুলোর দিকে তাকাতে তাকাতেই যাই আমরা। কেউ না কেউ পরিচিত বেরিয়েই যায়। আসলে নিজেদের এলাকায় এলে যা হয় আর কি। প্রত্যেকটা গাড়িতে দেখছে কাউকে চিনতে পারে কিনা। বাবা প্রত্যেকটা গাড়িতে দেখছে কাউকে চিনতে পারে কিনা। এইবারেও ঠিক তাই হলো। এখানেও মৌসামের প্রাপ্তি হলো। রাস্তাতেই আরেক দিদির থেকে ভাইফোঁটা পেল। ডিকশনারি অনুযায়ী ডাউরি বা যৌতুকের মানে হলো এমন জিনিস যা বিবাহের সময় পাত্রী সঙ্গে করে তার শ্বশুর বাড়িতে নিয়ে আসে। আমার ক্ষেত্রে যৌতুকের ব্যাপারটা কিন্তু ঘটল পুরো উল্টো। আমি আমার বিয়ের সূত্রে যৌতুক হিসেবে পেলাম মৌসামের পৈতৃক গ্রাম, যাকে আমি এখন সযত্নে বলতে পারি আমার গ্রাম। আমার দাদু ঠাকুরদারা এসেছিলেন ওপার বাংলা থেকে। তারপর মা বাবার জন্ম কলকাতা শহরেই। তাই দেশের বাড়ি কি জিনিস হয় তার বিন্দুমাত্র ধারণা ছিল না আমার। গল্পের বই আর সিনেমা অবধি ছিল আমার দৌড়। খুব কাছ থেকে গ্রাম বাংলার দৈনন্দিন জীবন কেমন হয় তা দেখার সুযোগ হয়নি এর আগে। বিয়ের পর থেকে গ্রামের মাটি আর গ্রামের মানুষের সরলতা আমায় এক মুহূর্তে আপন করে নিয়েছে এবং আমার ভালোবাসাটাও দুহাত ভরে গ্রহণ করেছে। গ্রামের মন্দিরে প্রণাম করতে গিয়ে মনে হয়েছিল বহু দিনের পরিচয় আমার এই মন্দিরের সাথে। একটুও বাড়িয়ে বলছি না জানেন, আমার সত্যিই মনে হয়েছিল এই গ্রামটা আমার ভীষণ চেনা। সেই থেকে নিজের অজান্তেই মনের কোণে একটা উষ্ণ নরম জায়গা নিজের মতন করে তৈরি করে নিয়েছিল বাংলার এই ছোট্ট গ্রামটি ও তার ভীষণ সহজ সরল মানুষগুলো। ভাত করতে কতক্ষণ লাগবে? তার কতক্ষণ লাগবে? এক ঘন্টা লেগে যাবে। ওহো, 1 ঘন্টা। এখন বসালো 7:30টায় খাবো, তুমি চিন্তা করো। মৌসাম ছোটবেলায় ছুটি কাটাতে আসতো এই গ্রামে ওর জেঠু জেঠিমাদের কাছে। আমি অনেক আগে থেকে মৌসামের কাছে এইসব গল্প শুনতাম। ছোটবেলায় ওর গরমের ছুটির গল্প, পুকুরে স্নান করার গল্প ভারী মজা লাগতো আমার। বছরের এই সময়টায় এসে ও ওর পুরনো স্মৃতিগুলোকে নিশ্চয়ই ফিরে পায়। ইচ্ছে থাকলেও সময়ের অভাবে এবার খুব বেশি সময় কাটাতে পারিনি গ্রামে। তবু অল্প সময় হলেও সবার সাথে দেখা করাটা মাস্ট। যে কোনো সম্পর্কই আমাদের মনে হয় লোহার মতন। তাকে যত্ন করলে তার ধার থাকে বহুদিন, আর উপেক্ষা করলে তাতে মরচে ধরতে আর কদিন। তবে পরের বছর ঠিক করেছি আর একটু সময় নিয়ে যাব গ্রামে কটা দিন কাটাতে। আপনারা বিশ্বাস করবেন না, গ্রামের খাবার এতটা সিম্পল, এটা ছোটোবেলাও তাই ছিল। আজ অবধি এই ব্যাপারটা চেঞ্জ হয়নি।
গ্রাম চেঞ্জ হয়ে গেছে, মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা স্টিল দ্য সেম। এখানের দৈনন্দিন জীবনের মধ্যে এক অদ্ভুত সারল্য আছে। রাস্তায় যেতে যেতে কেউ হাঁক দেয়, ও খুড়ো কি খবর, আবার কেউ বাড়ি বয়ে তার বাগানের শাক সবজি দিয়ে যায়। এই সহজ জীবনের মধ্যেই নিজেদের মতন করে উন্নতির উচ্চ আশা আকাঙ্ক্ষা নিয়ে থাকেন এখানের মানুষ, যার দৌলতেই এই গ্রামের বহু ছেলে মেয়ে উচ্চশিক্ষা লাভ করেছে, ভালো চাকরি করছে। তারাই আবার সপ্তাহ, মাস বা বছরের শেষে তাদের নিজেদের ভিটে, তাদের বাড়িতে ফিরে ফিরে আসে। কেউ আবার নিজের ভিটের ওপর মাটির বাড়ি ভেঙে হয়তো পাকা বাড়ি তুলেছে। এভাবেই তারা নিজের শিকড়কে আঁকড়ে বাঁচতে জানে, কারণ একমাত্র এই শিকড়ই পারে আমাদের মাটির কাছাকাছি রাখতে। উচ্চ শিক্ষা, উন্নত জীবনযাপন মানেই নিজের শিকড়কে ভুলে যাওয়া নয়। প্রকৃত শিক্ষা মানে নিজের শিকড়কে আরও মজবুত করা। একটা গাছ বেড়ে ওঠার সময় যেমন তার শিকড় থেকে মাটির পুষ্টি পায়, ঠিক তেমনই তার ডালপালায় সূর্যের রোদ লেগে যে পুষ্টির সঞ্চার হয় সেটা আবার শিকড় অবধি পৌঁছে দেয়। প্রকৃতির এটাই নিয়ম। গ্রামের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। এখানকার মানুষের বেড়ে ওঠার পেছনে যেমন তাদের সুদৃঢ় শিকড়ের টান থাকে, তেমনই তাদের শিক্ষা, উন্নত জীবনের প্রতি প্রয়াস শেষ পর্যন্ত এই গ্রামের উন্নতিকেই বৃদ্ধি করে। আর এই শিকড়ের কাছে টেনে আনার মাধ্যমই হলো 12 মাসের 13 পার্বণ। পার্বণকে ঘিরে যত আচার অনুষ্ঠান, তার সিংহভাগই হলো নিজেদের লোকেদের সাথে, নিজেদের জায়গার সাথে বেঁধে রাখা। সেই টানেই তো আমাদের বারবার বাড়ি ফেরা। তাই আজকের পর্বটি শেষ করছি কবি জীবনানন্দের অতি পরিচিত পংক্তিটি দিয়ে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।